হ্যালো এভরিওয়ান, আই এম জয়ন্ত অ্যান্ড ইউ আর ওয়াচিং সেমিস্টার দাদা। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। আমরা রাষ্ট্রের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানব। রাষ্ট্রের সংজ্ঞা বলতে আমরা যদি দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রধানই বিষয় হচ্ছে কি, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান বিষয় হচ্ছে একটা রাষ্ট্র, এবং এই রাষ্ট্রকে নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ। বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিকরা তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা করছেন। আমরা যদি দেখি অ্যারিস্টটলের থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন দার্শনিক বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এই রাষ্ট্রকে কিন্তু আমরা চোখে দেখতে পাই না। কোন রাষ্ট্র হচ্ছে, কারণ কি, রাষ্ট্র হচ্ছে কিন্তু একটা বিমূর্ত ধারণা, আমরা এটাকে চোখে দেখতে পাবো না। এবং রাষ্ট্রের হলো কি, প্রধানই হচ্ছে আমাদের সরকার। অনেকে আমরা মনে করি কি রাষ্ট্রটা হচ্ছে রাষ্ট্রই হচ্ছে সরকার, কিন্তু আসলে কিন্তু নয়। রাষ্ট্র এবং সরকারের মধ্যে এক পার্থক্য আছে। রাষ্ট্রটাকে পরিচালনা করে সরকার, ওই জন্য অনেকে আমরা বলে ফেলি যে রাষ্ট্রই কি সরকার। না, আসলে কিন্তু রাষ্ট্রই কিন্তু সরকার না, রাষ্ট্রকে পরিচালনা করে সরকার। আমরা যদি দেখি প্রথম দিকে কিন্তু রাষ্ট্রের যে প্রথম দিকে তিনটা বৈশিষ্ট্য ছিল। একটা ছিল হচ্ছে জনসমষ্টি, একটা ছিল ভূখণ্ড, এবং আর একটা ছিল সরকার। এই তিনটা বৈশিষ্ট্য নিয়েই প্রথম দিকে আমরা দেখতে পাবো যে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে গান্ডারের হাত ধরে আর কি, গান্ডারের হাত ধরেই কিন্তু এই আরেকটা বৈশিষ্ট্য ঢোকানো হয়, সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব বৈশিষ্ট্যটাকে ধরায়। সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি হচ্ছে কি, রাষ্ট্রের যে চরম সিদ্ধান্ত ওটাকেই আমরা বলবো সার্বভৌমত্ব। রাষ্ট্রের যে চরম সিদ্ধান্ত থাকবে সেটাকে আমরা বলছি সার্বভৌমত্ব। এবার আমরা আরেকজনের নাম জানবো, ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি কিন্তু একজন ইতালির বাসিন্দা ছিলেন। ম্যাকিয়াভেলি, অনেক সময় প্রশ্ন দিবে যে ম্যাকিয়াভেলি কোথাকার লোক ছিল। ম্যাকিয়াভেলি কোথায় ছিল? ইতালির বাসিন্দা ছিল। ম্যাকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। দেখবা প্রশ্ন হয়তো অনেক সময় ভুলে যেতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় হচ্ছে ম্যাকিয়াভেলিকে, এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কিন্তু অ্যারিস্টটলকে। তাহলে আমরা জানলাম রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল এবং আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে ম্যাকিয়াভেলি। এই ম্যাকিয়াভেলি যদি দেখি, ম্যাকিয়াভেলি কিন্তু প্রথম রাষ্ট্র বা এস্টেট সম্পর্কে ধারণা দেয়। প্রথম তিনি কি ধারণা দেয়? রাষ্ট্র বা এস্টেট সম্পর্কে ধারণা দেয়। এটাই হচ্ছে তার সব থেকে বড় অবদান। এবং তিনি একটা বই লেখেন, সেটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই প্রিন্স বইতে তিনি স্ট্যাটো একটা শব্দ থেকে আছে, স্ট্যাটো শব্দ থেকে কিন্তু তিনি এস্টেট যে ধারণাটা সেটা দিয়েছিলেন। তাহলে তার লেখা যে গ্রন্থটা ছিল কি, দ্য প্রিন্স। তাহলে আমরা জানলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে, এবং ম্যাকিয়াভেলি একটা বই লিখেছিল, সেটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এবং প্রথম যদি রাষ্ট্র সম্পর্কে ধারণা দেন বা স্টেট সম্পর্কে ধারণা, সেটা ছিল আমাদের ম্যাকিয়াভেলি। এবং এর সবচেয়ে বড় অবদানী এটাকে আমরা বলতে পারি, তিনি প্রথম রাষ্ট্র সম্পর্কে ধারণা দেন। এবার যদি আমরা দেখি যে রাষ্ট্রের যে বৈশিষ্ট্যটা যদি আমরা দেখি, রাষ্ট্রের বৈশিষ্ট্য হচ্ছে চারটে। এখানে গান্ডারের মতন যে রাষ্ট্রের বৈশিষ্ট্য চারটে, একটা হচ্ছে জনসমষ্টি, একটা ভূখণ্ড, একটা সরকার এবং সার্বভৌমত্ব। জনসমষ্টি কি, রাষ্ট্রের একদম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। কারণ কোনো জনসমষ্টি ছাড়া কোনো একটা রাষ্ট্র হবে না, কিন্তু জনসমষ্টি লাগবেই। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো দেশ হোক, যে কোনো রাষ্ট্র, প্রধান বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি কি, কোনো একটা রাষ্ট্রের সেখানকার সরকার গঠন করা, তারপর সেই রাষ্ট্রের জন্য যেসব করণীয় কাজগুলো, তার জন্য সম্পূর্ণ দায়ভার থেকে সম্পূর্ণ যদি আমরা দেখি, প্রকৃতপক্ষে কিন্তু জনসমষ্টি বা জনগণ। যেমন আমাদের ভারতবর্ষ কি একটা গণতান্ত্রিক দেশ, আমরাই যেটা সিদ্ধান্ত করবো সেটাই হবে। কারণ আমরা যেটা সিদ্ধান্ত করবো মানে কি, যেটা সঠিক আমাদের নিজেদের উপকারে আসবে এবং দেশের মঙ্গলের জন্য হবে, সেইগুলো আমরা সিদ্ধান্ত নেব। আমরা চাইবো যে দলগুলা দেশের মঙ্গলের জন্য, জনসাধারণের জন্য কাজ করবে, সেই দলকেই আমরা ক্ষমতায় রাখবো, যাতে আমাদের দেশ আরো উন্নত হয়, ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপমেন্টে পৌঁছা যায়। তাই তো এখন ভারতবর্ষ আমাদের একটা কি ডেভেলপিং কান্ট্রি। পৃথিবীতে তিনটা কান্ট্রি, একটা হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট, আন্ডার ডেভেলপিং, আরটা হচ্ছে তোমার ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি মানে যে দেশগুলা আস্তে আস্তে করে উন্নত হচ্ছে, তাদেরকে বলে ডেভেলপিং কান্ট্রি। যেমন আমাদের ভারতবর্ষ কিন্তু উন্নতির দিকে যাচ্ছে, ওই জন্য আমরা এটাকে ডেভেলপিং কান্ট্রি। আর আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রি কি, ধরো হয়তো নাইজেরিয়া, এরকম কিছু কিছু দেশ আছে যে দেশগুলা
এখনো খুব একটা উন্নত হয়নি। হয় কোনো কারণ থাকতে পারে, পলিটিক্যাল রিজন থাকতে পারে, অন্য কোনো কারণ থাকতে পারে। আর ডেভেলপমেন্ট কান্ট্রি কি, যেমন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, যে দেশগুলো কি একটা শিল্প কলকারখানার দিক দিয়ে অনেক উন্নত, জীবনযাত্রার মানও অনেক উন্নত। এবার যদি আমরা দেখি ভূখণ্ড, দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি ভূখণ্ড। কারণ কোনো রাষ্ট্র, সেই রাষ্ট্রটা তো আমরা আগেও বলছি রাষ্ট্রটাকে চোখে দেখা যাবে না, কিন্তু আমরা এই করতে পারছি যে কোনো রাষ্ট্র তার নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকবে, যে ভূখণ্ডে বা যে ভূখণ্ডে সেখানকার জনগণ বসবাস করবে সেটাই তো রাষ্ট্রের ভূখণ্ড। তৃতীয়টা যদি আমরা দেখি সরকার, সরকার হচ্ছে, এটা হচ্ছে আমাদের সরকার হচ্ছে কি একটা রাষ্ট্রের মস্তিষ্ক, মানে প্রধান বিষয়। যেমন আমাদের শরীরের প্রধান বিষয় কি মস্তিষ্ক, ব্রেন, ওরকম আমাদের যে কোনো একটা রাষ্ট্রের প্রধান বিষয় হচ্ছে কি সরকার। এই সরকারই একটা রাষ্ট্রকে পরিচালনা করে এবং সরকার গঠন হয় জনগণের দ্বারা। জনগণ সরকার গঠন করছে তাদের সুবিধা মতো অনুযায়ী। এবং এই সরকারকে আমরা কেন মস্তিষ্ক বলছি, কারণ সরকারই পারে যে সেই রাষ্ট্রের বা তাদের দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নত করা, এডুকেশন দিক দিয়ে উন্নত করা, স্বাস্থ্যের দিক দিয়ে উন্নত করা, সব দিক দিয়ে উন্নত করা এবং দেশটাকে চরম পর্যায়ে পৌঁছে দিতে পারবে ডেভেলপমেন্টের দিকে। ওই জন্য বলা হয় যে সরকারকে আমরা ওই জন্য বলছি মস্তিষ্ক। 3 নম্বরে যদি দেখি সার্বভৌমত্ব, সরকারকে বলা হয় মস্তিষ্ক এবং সার্বভৌমত্বকে বলা হয় প্রাণ। এটা হচ্ছে প্রাণ, কারণ সার্বভৌমত্ব ছাড়া হবে না। আমরা আগে বলছি যে 4টে বৈশিষ্ট্য থাকতে হবে কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে, 4টে বৈশিষ্ট্য। সার্বভৌমত্ব বলতে আমরা কি বোঝাবো? সার্বভৌমত্ব বলতে আমরা বোঝাবো যে কোনো রাষ্ট্র তার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নিজেরই, সেটাকে আমরা বলে সার্বভৌমত্ব। দেখবো এবার কি হয় যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সময় বলে যে ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিমবাংলা, আসাম এগুলো কি রাষ্ট্র? তাহলে আমরা এখন একটু জেনে নেবো যে ত্রিপুরা, পশ্চিমবাংলা, আসাম এবং উড়িষ্যা এগুলো রাষ্ট্র কিনা আমরা এখন জেনে নেবো। কারণ আমরা জানি যে রাষ্ট্রের যে বৈশিষ্ট্য থাকে তার 4টে বৈশিষ্ট্য থাকা আবশ্যক: জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এই 4টে বৈশিষ্ট্য থাকা আবশ্যক। যদি দেখি যে জনসমষ্টি, আমাদের পশ্চিমবাংলা বা উড়িষ্যা বা আসাম এই রাজ্যগুলোতে জনসমষ্টি আছে জানি, তাহলে প্রথম যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এই রাজ্যগুলো পাচ্ছি, তাহলে এটা হচ্ছে। দ্বিতীয়টা ভূখণ্ড, পশ্চিমবাংলা বলো, আসাম বলো, উড়িষ্যা, মিজোরাম, যে রাজ্যগুলোই বলো, প্রত্যেকটা রাজ্যে কি একটা ভূখণ্ড আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, নির্দিষ্ট সীমানা আছে, নির্দিষ্ট এরিয়া আছে। তৃতীয়টা দেখছি যে সরকার, এই প্রত্যেকটা রাজ্যে সরকার আছে, রাজ্য সরকার, যেমন আমাদেরও রাজ্য সরকার আছে, আসামেও রাজ্য সরকার আছে, উড়িষ্যাও রাজ্য সরকার আছে, নির্দিষ্ট আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার। তারা তাদের রাজ্যগুলোকে দেখছে, রাজ্য জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প কাজ করে যাচ্ছে। চতুর্থ হচ্ছে কি সার্বভৌমত্ব। হ্যাঁ, এই যে 3টা যে বৈশিষ্ট্য বললাম প্রথমে, জনসমষ্টি, ভূখণ্ড এবং সরকার, 3টে বৈশিষ্ট্য কিন্তু এই আমাদের এই রাজ্যগুলোতে আছে। কিন্তু চতুর্থ যে বৈশিষ্ট্য সার্বভৌমত্ব, সার্বভৌম বৈশিষ্ট্য নেই। কারণ কি, যদি আমরা দেখি যে কোনো বিষয় নিয়ে রাষ্ট্র এবং রাজ্যের মধ্যে বিবাদ বাঁধে, সেক্ষেত্রে রাজ্যের যে মতামত সেটাকে গণ্য করা হবে না, সেখানে কেন্দ্রের মতামতটাকেই গণ্য করা হবে। ওই জন্য এবং কেন্দ্রের যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, রাজ্যের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা হবে না। অনেক সময় যে দেখা যায় যে রাজ্য, যে কোনোটা আঞ্চলিক রাজ্য সরকার সেই অঞ্চল বা সেই রাজ্যে যে কোনো কারণবশত বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বা বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে, তখন কিন্তু রাষ্ট্রপতি 356 ধারা, 356 ধারাটা কি, ওটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি শাসিত, মানে ওই রাষ্ট্রপতি তখন ওই বিধানসভাটাকে, ওই রাজ্যের বিধানসভাটাকে ভেঙে দিয়ে সম্পূর্ণ ক্ষমতা নিজের 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 মধ্যে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে নেবে নিজের মধ্যে। এবং তখন ওই রাষ্ট্রপতি শাসিত হওয়ার পরে তখন ওই রাজ্য সরকার এবং ওর যে প্রশাসন ছিল তাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে যাবে আমাদের রাষ্ট্রপতির হাতে। ওই জন্য আমরা বলছি যে সার্বভৌমত্ব, এইসব রাজ্যে কিন্তু আমাদের কোনো সার্বভৌমত্ব নেই, মানে চূড়ান্ত ক্ষমতার অধিকারী নেই। এবং যদি দেখি রাজ্যের প্রশাসনিক প্রধান, রাজ্যের প্রশাসনিক প্রধান কিন্তু আমাদের রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, এটা সম্পর্কে আমরা একটু ধারণা নিই। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ 1948 সালের 24শে অক্টোবর গড়ে তোলা হয়। এবং এই সম্মিলিত জাতিপুঞ্জ যখন গড়ে তোলা হয় তখন কিন্তু 11 জন সদস্য ছিল, তার মধ্যে 5 জন সদস্য ছিল স্থায়ী সদস্য এবং 6 জন সদস্য ছিল অস্থায়ী সদস্য। এই অস্থায়ী সদস্যের মধ্যে আমাদের ভারতবর্ষ কিন্তু একজন অস্থায়ী সদস্য হলো। এবং এর আছে যে প্রতি 2 বছর অন্তর অন্তর সদস্য চেঞ্জ হবে। এই 5 জন স্থায়ী সদস্যের মধ্যে ছিল আমেরিকা বা ইউএসএ, চায়না, রাশিয়া, ফ্রান্স এবং ইংল্যান্ড। 5টা, আমেরিকা, রাশিয়া,
চায়না, ফ্রান্স, ইংল্যান্ড, এই 5টা ছিল আমাদের সদস্য, স্থায়ী সদস্য। এবার যদি আমরা দেখি সম্মিলিত জাতিপুঞ্জ কিন্তু আমরা যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ রাষ্ট্রের মধ্যে যেগুলো আছে এগুলো পাবো না। সম্মিলিত জাতিপুঞ্জকে অনেকে মনে করেন যে সম্মিলিত জাতিপুঞ্জ কি রাষ্ট্র না, আসলে কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ কোনো রাষ্ট্র নয়। কারণ এখানে তুমি নির্দিষ্ট কোনো ভূখণ্ড পাবো না, সম্মিলিত জাতিপুঞ্জে আমরা কোনো নির্দিষ্ট কোনো ভূখণ্ড পাবো না। এটা কি অনেকগুলো রাষ্ট্রকে সম্মিলিতভাবে যুক্ত করে আমরা তৈরি করছি সম্মিলিত জাতিপুঞ্জ। এবং এই সম্মিলিত জাতিপুঞ্জ যদি দেখা যায় যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ নেই, এর পরিবর্তে কি কি আছে? সাধারণ সভা আছে, নিরাপত্তা পরিষদ, পরিবর্তে আমরা দেখবো সাধারণ সভা আছে, নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয়। সাধারণ সভা কি? সাধারণ সভা মানে কোনো ধরো এখানে বলা আছে যে কোনো দেশ বিনা কারণে অন্য কোনো দেশের প্রতি কোনো শত্রুভাবাপন্ন ব্যবহার করবে না এবং তাকে অন্য দেশের যুদ্ধ বিগ্রহ করবে না, কোনো অন্যায় অত্যাচার করবে না। কোনো কারণবশত যদি কোনো কিছু হয় তার জন্য এই রাজ্যগুলো, এই রাষ্ট্রের যে সদস্যগুলো আছে তারা কি হবে, সদস্য দেশগুলো একত্রিত হয়ে মেয়ের মীমাংসা করবে। এবং যদি আমরা দেখি যে ধরেন নিরাপত্তা পরিষদ কি? নিরাপত্তার অর্থ কি? যে কোনো কিছুকে নিরাপদ রাখা, যে যাতে তার কোনো ক্ষতি না হয়, কোনো বহিরে শত্রু থেকে কোনো আঘাত না আসে, সেটাকে তো আমরা নিরাপত্তা বলছি। তাই নিরাপত্তা হচ্ছে সেই চুক্তি অনুসারে যে এখানে অন্য কোনো দেশ অন্য কোনো দেশের প্রতি আঘাত আনতে পারবে না, তার জন্য সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো তাদেরকে পালতে হবে। তৃতীয়ত যদি আমরা দেখি যে আন্তর্জাতিক বিচারালয়, এই আন্তর্জাতিক বিচারালয় কি? যে এই যে যদি কোনো কারণবশত কোনো একটা দেশ কোনো দেশকে যুদ্ধ বিগ্রহ করে কিংবা কোনো ক্ষতি করে, তাহলে নিরাপত্তা পরিষদের যে আমাদের আন্তর্জাতিক বিচারালয় আছে, সেই বিচারালয় কি করবে? যে এর জন্য কোনো পানিশমেন্ট যদি থাকে, যে অর্থনৈতিক পানিশমেন্ট বা অর্থনৈতিক কর চাপাই দেওয়া হচ্ছে, যে তুমি আর এত জরিমানা করাল, তোমার এত জরিমানা দিতে হবে, তুমি বিনা কারণে কোনো একটা দেশের প্রতি কেন আক্রমণ চালালে। তাহলে আমরা পেলাম 3টে দেখতে পেলাম সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন এর মধ্যে আমরা 3টে সভা দেখতে পেলাম, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয়। দেখো ক্লাস 11 এর রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যের মধ্যে যতটুকু সম্মিলিত জাতিপুঞ্জের ছিল আশা করি ততটুকু দিতে পারছি। এর বাইরেও যদি কিছু থাকে আমরা এরপরে আলাদা করে সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে আলাদাভাবে ডিটেলসে আলোচনা করবো, সেটা অন্য ক্লাসে জানিয়ে দেওয়া হবে। এবার যদি দেখি আমরা রাষ্ট্র ও সরকার, দেখো অনেক সময় অনেকে মনে করেন যে রাষ্ট্র আর সরকার দুটোই একই, কিন্তু আসলে কিন্তু না, রাষ্ট্র এবং সরকার কিন্তু আলাদা। যদি আমরা দেখি যে প্রকৃতিগত পার্থক্যের দিকে যদি আমরা যাই না, যে সরকার কি? সরকার হলো রাষ্ট্রের বাস্তব রূপ। সরকার হচ্ছে কি? একটা রাষ্ট্রের বাস্তবরূপ, এবং সেই সরকার সেই যে কোনো একটা রাষ্ট্র থাকে না, সেই রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব থাকে হচ্ছে সরকারের উপর, সরকার রাষ্ট্রগুলোকে পরিচালনা করে। দ্বিতীয়ত যদি আমরা দেখি আদর্শগত পার্থক্য কি? রাষ্ট্রের যে সরকার আছে, সেই সরকার রাষ্ট্রটাকে একটা আদর্শ জায়গায় পৌঁছে দেবে এবং রাষ্ট্রের যে ইচ্ছেগুলো থাকবে সেই ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার জন্য পরিকল্পনা করবে এবং বিভিন্ন কর্মগুলো করবে। তৃতীয়ত যদি আমরা দেখি বৈশিষ্ট্যগত পার্থক্য, এই বৈশিষ্ট্যগত পার্থক্য কোনগুলোকে আমরা বলছি? যে কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের 4টে বৈশিষ্ট্য লাগে। নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, জনসমষ্টি থাকতে হবে, সরকার থাকতে হবে এবং সার্বভৌমত্ব থাকতে হবে। তাহলে কি কি থাকতে হচ্ছে আমাদের? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। কিন্তু এই সরকারের ক্ষেত্রে কিন্তু এরকম প্রকৃত কোনো বৈশিষ্ট্য দরকার হয় না, প্রকৃত বৈশিষ্ট্য কোনো দরকারই হয় না। চতুর্থ যদি দেখি আমরা সার্বভৌম ক্ষমতা সংক্রান্ত পার্থক্য, এখানে বলা হয়েছে সার্বভৌম ক্ষমতা সংক্রান্ত পার্থক্য কি? কোনো একটা রাষ্ট্র তার প্রকৃত অধিকারী হচ্ছে কি? ওই রাষ্ট্রটাই প্রকৃত অধিকারী থাকবে, সে রাষ্ট্রই। এখানে সরকারের কিন্তু যে আমরা সরকারকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলতে পারবো না। কিন্তু যদি দেখা যায় যে এই সার্বভৌম ক্ষমতা সংক্রান্ত কি পার্থক্য দেখা যাচ্ছে, যে ধরো কোনো একটা রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে যদি যাই, যে রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু কোনো রাজ্যটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ কি? এই রাজ্যটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে হবে, এবং যদি এদের মধ্যে কোনো মতবিরোধ বা কোনো ঝামেলা সৃষ্টি হয়, সেখানে কিন্তু রাজ্যের গুরুত্বটাকে বাতিল করা হবে এবং রাষ্ট্রের গুরুত্ব থেকেই দেখা হয়।
5 নম্বর যদি দেখি আমরা অস্তিত্ব সংক্রান্ত পার্থক্য। অস্তিত্ব সংক্রান্ত পার্থক্য কি, যে আমাদের যে শরীরটা আছে এই শরীরটা থেকে যদি আমরা আমাদের মস্তিষ্কটাকে আলাদা করে নিই তাহলে মস্তিষ্কটার কোনো গুরুত্ব থাকবে না। ওই একই জিনিস রাষ্ট্র থেকে যদি আমরা কোনো একটা সরকারকে সরিয়ে দিই তাহলে সেই সরকারের আর কোনো গুরুত্ব থাকবে না, তখন ওখানে নতুন সরকার এসে গড়ে তুলবে, সেই রাষ্ট্রটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। যদি আবার দেখি আমরা রাষ্ট্র ও সরকারের পার্থক্যগুলো কি, প্রকৃতিগত পার্থক্য পেলাম, আদর্শগত পার্থক্য পেলাম, বৈশিষ্ট্যগত পার্থক্য পেলাম, সার্বভৌমগত ক্ষমতা সংক্রান্ত পার্থক্য পেলাম এবং অস্তিত্ব সংক্রান্ত পার্থক্য পেলাম। এবার আরেকটা জিনিস আমরা দেখব যে এই রাষ্ট্রের ক্ষেত্রে যে বিভিন্ন দেশ থেকে, যেমন ধরো আমাদের ভারতবর্ষটা কি আয়তনের দিক থেকে সপ্তম এবং আয়তনের দিক থেকে প্রথম রাষ্ট্র কোনটা, প্রথম দেশ রাশিয়া, দ্বিতীয় হচ্ছে আমাদের চীন, তৃতীয় হচ্ছে কানাডা, চতুর্থ ব্রাজিল, পঞ্চম আমেরিকা, ষষ্ঠ হচ্ছে অস্ট্রেলিয়া এবং 7 নম্বর হচ্ছে আমাদের ভারতবর্ষ। এইবার আরো যদি দেখি যে সব থেকে ছোট রাষ্ট্র আমরা বলছি কি ভ্যাটিকান সিটিটা, এবং ভ্যাটিকান সিটি কিন্তু দেখতেও খুবই সুন্দর, ভ্যাটিকান সিটিটা খুবই সুন্দর এবং ওই দেশটাকে কিন্তু পরিচালনা করে পোপরা, যে ওই দেশে যে পোপগুলো আছে পোপরা ওই দেশটাকে পরিচালনা করছে। তাহলে আজকে বন্ধুরা আমরা জানলাম রাষ্ট্র সংজ্ঞা জানলাম, রাষ্ট্রের বৈশিষ্ট্য জানলাম এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে কি কি পার্থক্য, সে পার্থক্যগুলো জানলাম এবং আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ সম্পর্কে জানলাম, সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও সম্পর্কে জানলাম। যদিও দ্বিতীয় ক্লাসে যে রাষ্ট্র সংজ্ঞা এবং বৈশিষ্ট্য যেটা ছিল সম্পূর্ণ ক্লাসটা ডিটেলসে আলোচনা করলাম। যদি তোমরা ক্লাসটি ভালো লাগে কমেন্টে জানিও এবং এর পরবর্তী যে ক্লাসটা আনবো রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যর যে ক্লাসটা, সেটা আমরা এমসিকিউ আকারে আনবো, যে কিছু কিছু যদি শব্দ এক্সট্রা দিতে হয় আশা করি এখান থেকেই পেয়ে যাবা, তবুও কিছু কিছু প্রশ্ন যদি এক্সট্রা দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং ডাউট ক্লিয়ার করবো। কারো মনে যদি কোনো ডাউটগুলো থাকে সেই ডাউটগুলো আমাদের কমেন্টে জানাবা, আমরা সেই কমেন্টের মাধ্যমে ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাইও কেমন লাগলো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো, যাতে আমরা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি যে আমাদের বাংলাটাকে একটু ভালো একটা পর্যায়ে নিয়ে, যাতে ছেলেপেলে যে কোনো প্রফেশন, হয়তো কম্পিটিটিভ লাইনে হোক, যে কোনো লাইন, যাতে আমরা বাচ্চাগুলোকে বা স্টুডেন্টগুলোকে এগিয়ে নিতে পারি, তার জন্য তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের সাপোর্ট করো, এটাই আমরা চাই। ধন্যবাদ।